বদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। এবার সংসদে বড় ধরনের মারামারি হয়ে গেল জামায়াত ও বিএনপির মধ্যে। শুরুটা করে ফজলুর রহমান, জামায়াতকে রাজাকার বলে। তারপর এক পর্যায়ে জামায়াতকে গালি দিতে দিতে অনেক ভয়ঙ্কর পর্যায়ে যাওয়ার পরে নাহিদ ইসলাম ফজলুর রহমানকে গাধা বলে কটাক্ষ করেন। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। তারপর দুই দলের মাঝে চরম উত্তেজনা শুরু হয় এবং বিএনপি ও জামায়াত দুই দলই একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়লে স্পিকার কোনোভাবে তাদের নিয়ন্ত্রণে আনেন। তারপর আবার মাইক পেয়ে ফজলুর রহমান বলেন, জামাত করা অপরাধ, মুক্তিযোদ্ধারা জামাতে যোগ দিতে পারে না। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। এরপরে হাসনাত আব্দুল্লাহ ক্ষিপ্ত হয়ে ফজলুর রহমানকে মারার জন্য যান, আর নাহিদ সহ জামায়াতের অনেকে কোনোভাবে হাসনাতকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন যাতে ঝামেলা না হয়। দেখুন কিভাবে হাসনাত মারামারি পর্যায়ে চলে গিয়েছে। তারপর আবার সবকিছু স্বাভাবিক হলে এবার জামায়াতের আমির নরম স্বরে বিএনপি ও ফজলুর রহমানকে বলেন, এগুলো ঠিক না এবং আমি কোন দল করব বা কোন দল করব না এগুলো তো তাদেরকে জিজ্ঞেস করে করতে হবে এমনটা না। আমি কোন দল করব তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। সুপ্রিয় দর্শক, আজকে আপনারা জানবেন যে কিভাবে সংসদে ফজু পাগলা এমন এলাহি কাণ্ড ঘটালো, বিএনপির কোন নেতার ইন্ধনে এগুলো ঘটানো হয়েছে, হাসনাত জামায়াতের পক্ষে কেন হুঙ্কার দিল এবং জামায়াতের আমির কেন বা এত নরম স্বরে কথা বলে এন্ড কিছু বলল না, নিজেদের অপমানের বদলা নিল না, আর নাহিদ কেনই বা ফজু পাগলাকে গাধা বলল, সব আজকে জানবেন এই ভিডিওতে। তো চলুন শুরু করি ফুল ভিডিও। বাংলাদেশের সংসদে আজ যা ঘটল এটা কোনো সাধারণ রাজনৈতিক তর্ক ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত আক্রমণ। একজন বৃদ্ধ নেতা যার নিজের অতীত কালিতে মাখা উঠে দাঁড়িয়ে বললেন, জামায়াতে ইসলামী করা মানেই রাজাকার। সংসদে ভেতরে মাইকের সামনে পুরো দেশ দেখছে, কিন্তু এই কথা বলার সাহস ফজলুর রহমান পেলেন কোথা থেকে? কে তাকে ইন্ধন দিল? কোন হিসেব চুকাতে এই কাণ্ড ঘটানো হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, ৭৭টা আসন জেতা একটা দলকে সংসদের মেঝেতে রাজাকার বলা হলো, আর সেই দলের আমির মাইক পেয়ে নরম গলায় কথা বললেন কেন? আজকের এই ভিডিওতে আপনি সব জানবেন, কোনো কিছু আড়াল করা হবে না, সত্যটা যতটা তেতো ততটাই বলা হবে। তো চলুন শুরু করি। আজকের সংসদে ঢোকার আগে একটু পেছনে যাই। বাংলাদেশের এই সংসদটা কিভাবে তৈরি হয়েছে সেটা মনে করুন। জুলাই বিপ্লবের পরে নির্বাচন হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, জামাত ৭৭টা আসন জিতে বিরোধী দলে বসেছে। এই দুটো দল বিএনপি আর জামাত দশকের পর দশক একসাথে রাজনীতি করেছে, একসাথে আন্দোলন করেছে, একসাথে জেল খেটেছে, একসাথে জুলাই বিপ্লবে অংশ নিয়েছে। কিন্তু আজ সেই সংসদে বিএনপির একজন নেতা উঠে দাঁড়িয়ে জামাতকে রাজাকার বললেন। ফজলুর রহমান, এই মানুষটার পরিচয় দরকার আছে। বাংলাদেশের রাজনীতিতে ফজলুর রহমান কোনো নতুন মুখ না। এই মানুষটা বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সাথে ওঠা বসা করেছেন। এই মানুষটার রাজনৈতিক ক্যারিয়ারের দিকে তাকালে এক কথায় বলা যায়, বাতাস যেদিকে যায় পাল সেদিকেই ঘোরান। আর আজ সেই মানুষটা মাইকে দাঁড়িয়ে বললেন, জামায়াত করা মানে রাজাকার, মুক্তিযোদ্ধারা জামায়াতে যোগ দিতে পারে না। এই কথা শুনে সংসদে কি হলো? হাসনাত আব্দুল্লাহ, জুলাই আন্দোলনের সেই তরুণ নেতা, আর স্থির থাকতে পারলেন না। নাহিদ ইসলাম, যিনি এখনো দেশের মানুষের কাছে একজন বিশ্বস্ত মুখ, তিনি ফজলুর রহমানকে সরাসরি গাধা বললেন এবং সংসদ সেদিন প্রায় রণক্ষেত্র হয়ে গেল। হাসনাত আব্দুল্লাহকে, এই নামটা বাংলাদেশের মানুষ মনে রাখবে। জুলাই আন্দোলনের সেই দিনগুলোতে যখন গুলি চলছিল, যখন ছাত্রদের রক্ত রাস্তায় পড়ছিল, হাসনাত রাস্তায় ছিল, পালায়নি, লুকায়নি, বুক পেতে দাঁড়িয়েছিল। সেই মানুষটা আজ সংসদে বসে শুনল তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়া জামায়াতের নেতাকর্মীদের রাজাকার বলা হচ্ছে। স্বাভাবিকভাবেই সে স্থির থাকেনি, হাসনাত উঠে গেলেন ফজলুর রহমানের দিকে। এটাকে অনেকে বলবে অসংসদীয় আচরণ, কিন্তু আসল প্রশ্ন হলো কোনটা বেশি অসংসদীয়, হাসনাতের রাগ নাকি ফজলুর রহমানের সেই কথাগুলো? একজন মানুষ সংসদের মাইকে দাঁড়িয়ে একটা গোটা দলের লক্ষ লক্ষ মানুষকে রাজাকার বলবে, আর সেটা সংসদ
সংসদীয় হবে আর সেটার প্রতিবাদে কেউ উঠলে অসংসদীয় হবে? এই দেশে নিয়মের প্রয়োগটা বরাবরই একপক্ষে। নাহিদ ইসলামের কথায় আসি। নাহিদ একজন মাপা মানুষ, সহজে উত্তেজিত হন, কিন্তু আজ তিনি ফজলুর রহমানকে গাধা বললেন। এই শব্দটা অনেকের কাছে অশোভন মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারছে একজন নিয়ন্ত্রিত মানুষ এই কথা বলেছে মানে অপরপক্ষ কতটা সীমা অতিক্রম করেছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে, হাসনাত আর নাহিদ এই দুজন কোন দলের? এনসিপি। এরা জামায়াতের দলের লোক না, তারপরও তারা জামায়াতের পক্ষে দাঁড়ালো কেন? কারণ এটা শুধু জামায়াতের প্রশ্ন না, এটা জুলাই বিপ্লবের প্রশ্ন। জুলাইয়ে জামায়াতের ছেলেরাও রাস্তায় ছিল, রক্ত দিয়েছিল, কেউ কেউ জীবনও দিয়েছে। সেই রক্তকে আজ রাজাকার বলা হচ্ছে। এই অপমান শুধু জামায়াতের না, এটা জুলাই বিপ্লবের পুরো চেতনার অপমান। হাসনাত আর নাহিদ সেটাই বুঝেছে, আর এই কারণেই তারা প্রতিবাদ করেছে। কিন্তু এবার আসুন আসল প্রশ্নে, ফজলুর রহমান এই কথা কেন বললেন? তিনি কি নিজে থেকে বললেন? এতদিন চুপ ছিলেন, আজ হঠাৎ এত সাহস কোথা থেকে এলো? সংসদে কেউ এমনি এমনি এত বড় কথা বলে না, বিশেষত যখন সে নিজে সরকারি দলের এমপি। বিএনপির ভেতরে একটা অংশ সবসময় চেয়েছে জামায়াতকে কোণঠাসা করতে, কারণ জামায়াত ৭৭ আসন পেয়েছে। এই শক্তি বিএনপির ভেতরের একটা অংশের জন্য অস্বস্তির। তারা চায় জামায়াত বিরোধী দলে ছোট হয়ে থাকুক, চায় জামায়াত নিজেই দুর্বল হয়ে যাক। ফজলুর রহমান সেই অংশের মুখ হিসেবে কথা বলেছেন কিনা এই প্রশ্নটা সরাসরি কেউ করছে না, কিন্তু বাংলাদেশের রাজনীতি বোঝেন এমন যে কোনো মানুষ জানেন সংসদে এভাবে আক্রমণ হয় কারো মদত ছাড়া না। ফজলুর রহমান যখন একথা বললেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব কোথায় ছিল? তারা কি থামিয়ে দিল? তারা কি বলল এই কথা বিএনপির অবস্থান না? তারা কি ফজলুর রহমানকে সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইতে বলল? না, স্পিকার কোনোভাবে পরিস্থিতি সামলালেন, সবকিছু একটু স্বাভাবিক হলো। আর তারপর ফজলুর রহমান আবার মাইক পেলেন, এবার আবার বললেন জামায়াত করা অপরাধ। একবার না, দুবার, একই সংসদে, একই দিনে, একই মাইকে। আর বিএনপি নীরব। এই নীরবতার মানে কি? বাংলাদেশের রাজনীতিতে নীরবতার একটাই মানে, সম্মতি। বিএনপি যদি সত্যিই মনে করতো এই কথা ভুল হয়েছে, তাহলে সেদিনই দলীয়ভাবে বিবৃতি আসতো, তাহলে সেদিনই দলের কোনো সিনিয়র নেতা উঠে বলতো ফজলুর রহমানের কথা দলের অবস্থান রয়। কিছু আসেনি। মানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে এই কথাগুলো বিএনপির একটা অংশের মনের কথা। ফজলুর রহমান শুধু সেটা বলে ফেলেছেন। জামায়াত যে এই সরকারের সাথে কাজ করছে, মন্ত্রিসভায় নেই, বিরোধী দলে আছে, এই পুরো অধ্যায় জুড়ে বিএনপি জামায়াতকে কি দিয়েছে? ডেপুটি স্পিকারের পদ অফার করা হয়েছিল, জামায়াত নেয়নি। মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়নি। বড় কোনো পদে জামায়াতের কেউ নেই। ৭৭টা আসন জিতেও জামায়াত শূন্য হাতে বিরোধী দলে, আর এখন সেই বিরোধী দলের নেতাকর্মীদের সংসদেই রাজাকার বলা হচ্ছে। এই ছবিটা মাথায় রাখুন, কারণ পরের অংশে যা বলবো সেটা বুঝতে এই ছবিটা দরকার। এবার আসুন সেই মানুষটার কথায়, যার কথা সবচেয়ে বেশি প্রশ্ন তুলছে, জামায়াতের আমির। সংসদে পুরো ঘটনা ঘটল। হাসনাত উঠে গেলেন, নাহিদ গাধা বললেন, দুই দলের এমপিরা মারামারির কাছাকাছি চলে গেলেন, স্পিকার কোনোভাবে সামলালেন। তারপর মাইক পেলেন জামায়াতের আমির। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কি শুনতে চেয়েছিল? চেয়েছিল একটা স্পষ্ট জবাব, চেয়েছিল আমাদের রাজাকার বলা হয়েছে, এর জবাব আমরা দেব। চেয়েছিল একটা শক্ত অবস্থান। কিন্তু কি পেলাম? নরম গলায় বললেন এগুলো ঠিক হয়নি। বললেন কোন দল করব বা করব না সেটা জিজ্ঞেস করে করতে হবে এমনটা না, ব্যাস এটুকুই। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন জামায়াতের আমির এই মুহূর্তে শক্ত কথা বললেন না? এখানে দুটো ব্যাখ্যা দেওয়া সম্ভব। প্রথম ব্যাখ্যা, কৌশলগত ধৈর্য। জামায়াত হয়তো বুঝছে এই সরকারের সাথে এখন সংঘাতে যাওয়া ঠিক না। ৭৭ আসন আছে, বিরোধী দলের নেতার পদ আছে। এই অবস্থানটা ধরে রেখে ধীরে ধীরে শক্তি বাড়ানোই হয়তো পরিকল্পনা। কিন্তু এই ব্যাখ্যায় একটা বড় সমস্যা আছে। যখন আপনার নেতাকর্মীদের সরাসরি রাজাকার বলা হয়, তখন শুধু এটা ঠিক হয়নি বলে বসে থাকলে দলের ভেতর থেকে কি বার্তা যায়? বার্তা যায় নেতৃত্ব নীরব, বার্তা যায় অপমান হলেও সহ্য করতে হবে, বার্তা যায় বিএনপিকে চটানো যাবে না। জামায়াতের যে সব কর্মী রাস্তায় আন্দোলন করেছে, গ্রামের সংগঠন টিকিয়ে রেখেছে, জুলাইয়ে বুক পেতে দিয়েছে, তারা আজ কি ভাবছে? দ্বিতীয় ব্যাখ্যা, চাপের কাছে নতি। বিএনপি সরকারে আছে, জামায়াত বিরোধী দলে। এই ক্ষমতার ভারসাম্যে জামায়াতকে হয়তো অনেক কিছু মেনে নিতে হচ্ছে। কিন্তু এটাও কি রাজনীতি? রাজনীতিতে ধৈর্য থাকতে হয় সত্যি, কিন্তু মেরুদণ্ড থাকতে হয় সবার আগে। হাসনাত আব্দুল্লাহ, যিনি জামায়াতের দলেরও না, তিনি জামায়াতের পক্ষে দাঁড়াতে পারলেন, কিন্তু জামায়াতের আমির নিজে দলের পক্ষে শক্ত কথা বলতে পারলেন না। এই প্রশ্নের জবাব জামায়াতের নেতৃত্বকেই দিতে হবে, কারণ তৃণমূলের কর্মীরা এই প্রশ্ন করছে, এবং এই প্রশ্নের সদুত্তর না পেলে দলের ভেতরে একটা হতাশা জমতে থাকে। এই হতাশা দীর্ঘদিনে দলকে দুর্বল করে। নেতৃত্বের উচিত ছিল সে দিনই স্পষ্ট করে বলা, আমাদের রাজাকার বলা হয়েছে, এর জন্য ক্ষমা চাইতে হবে, নইলে সংসদে জামায়াত আর একসাথে বসার প্রশ্ন উঠবে না। এটা বললে বিএনপি মাথায় নিত, কারণ ৭৭ আসনের বিরোধী দলকে চটানোর সাহস বিএনপির এই মুহূর্তে নেই, কিন্তু সেই কথা বলা হয়নি। আর এটাই সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। এবার ফজলুর রহমানের কথায় ফেরা যাক। এই মানুষটা জামায়াতকে রাজাকার বললে, কিন্তু আসুন দেখি এই মানুষটা নিজের অতীতটা কেমন। ফজলুর রহমানের রাজনৈতিক জীবনে দলের সংখ্যা কত সেটা গুনতে গেলে আঙুল কমে পড়ে। এই মানুষটা কখন কার পক্ষে ছিলেন সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ঘাটলে পাওয়া যাবে। তিনি রাজাকারের সংজ্ঞা দিতে এসেছেন, কিন্তু যে মানুষ নিজের আদর্শ বিক্রি করে দল বদলায় তাকে কি বলে? রাজনীতির ভাষায় তার নাম কি? মানুষ নিজেই জবাব দিক। এই মানুষটা আজ জামায়াতকে রাজাকার বলছে, কিন্তু
জামায়াতের কর্মীরা যখন রাস্তায় ছিল, মামলা খাচ্ছিল, জেল খাচ্ছিল, তখন ফজলুর রহমান কোথায় ছিলেন? কোন আরামদায়ক জায়গায় ছিলেন তিনি? এই প্রশ্নের জবাবও মানুষ জানে। রাজাকার শব্দটা বাংলাদেশে অত্যন্ত ভারী একটা শব্দ। এই শব্দ দিয়ে রাজনৈতিক আক্রমণ করার একটা পুরনো ঐতিহ্য এই দেশে আছে। আওয়ামী লীগ এই অস্ত্র ব্যবহার করেছে 15 বছর ধরে। যাকে ঘায়েল করতে চেয়েছে তাকেই রাজাকার বলেছে। এই অস্ত্র দিয়ে সংসদ থেকে মানুষ বাদ দেওয়া হয়েছে। এই অস্ত্র দিয়ে দল নিষিদ্ধ করা হয়েছে। এই অস্ত্র দিয়ে লক্ষ লক্ষ মানুষকে সামাজিকভাবে কলঙ্কিত করা হয়েছে। আওয়ামী লীগ পড়ে গেছে, কিন্তু তাদের এই অস্ত্রটা এখন কে তুলে নিয়েছে? ফজলুর রহমান, বিএনপির ব্যানারে। আওয়ামী লীগ আর বিএনপি দুটো নাম আলাদা, কিন্তু অস্ত্র একই। আজকের এই পুরো ঘটনাটাকে যদি এক লাইনে বলতে হয়, এক লাইনে বলবো, বিএনপি দেখিয়ে দিল যে তারা জামায়াতকে মিত্র মনে করে না। এটা অভিযোগ না, এটা পর্যবেক্ষণ। জুলাই বিপ্লবের পর বিএনপি ক্ষমতায় এসেছে। জামায়াত সেই বিপ্লবে অবদান রেখেছিল, কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা ঘটনায় বিএনপি স্পষ্ট করে দিচ্ছে জামায়াত তাদের সমান অংশীদার না। মন্ত্রিসভায় নেই, গুরুত্বপূর্ণ পদে নেই, সংসদে এমপি ট্রেনিং হলে ডাকা হয় না, ভারতীয় হাই কমিশনারের ইফতারে ডাকা হয় না, আর এখন সংসদেই রাজাকার বলা হলো। এই একটার পর একটা ঘটনা কি কাকতালীয়? না, এটা একটা প্যাটার্ন। বিএনপি জামায়াতকে ব্যবহার করেছে, ভোটের মৌসুমে পাশে রেখেছে, ক্ষমতায় আসার পর ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে। এই কাহিনী বাংলাদেশের রাজনীতিতে নতুন না। এই কাহিনী আওয়ামী লীগও জানে, এই কাহিনী বিএনপিও জানে, আর এই কাহিনী এখন আবার রিপিট হচ্ছে, শুধু চরিত্র বদলেছে। এখন প্রশ্ন হলো, জামায়াতের নেতৃত্ব কি এই প্যাটার্নটা দেখতে পাচ্ছে? যদি দেখতে পায় তাহলে আমিরের নরম কণ্ঠস্বর মানে কৌশল। যদি না দেখতে পায় তাহলে এটা বড় বিপদের সংকেত। কারণ যে নেতৃত্ব নিজের দলের অপমান দেখেও শক্ত কথা বলতে পারে না, সেই নেতৃত্বের ওপর কর্মীরা বেশি দিন আস্থা রাখতে পারে না। আর বাংলাদেশে যখনই একটা দলের তৃণমূলের আস্থা নেতৃত্বের উপর থেকে সরে যায়, সেই দল ভেঙে পড়ে। ইতিহাস এটাই বলে। এই ভিডিওটা বানানোর সময় আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলিনি। আমরা শুধু ঘটনাগুলো সামনে রেখেছি আর প্রশ্নগুলো করেছি। বাকিটা আপনি ঠিক করুন, কারণ এই দেশটা আপনার, এই সংসদ আপনার, এই রাজনীতির মাসুল আপনিই দেন। তাই চুপ থাকবেন না, প্রশ্ন করুন, হিসাব চান। আর যদি মনে হয় এই ভিডিওতে এমন কিছু পেলেন যা অন্যরা লুকিয়ে রাখছে, তাহলে শেয়ার করুন, কারণ সত্যিটা ছড়িয়ে দেওয়াই এই মুহূর্তের সবচেয়ে বড় কাজ। সংসদের ভেতরে হঠাৎ করে উচ্চারিত একটা শব্দ, রাজাকার। শব্দটা শুনতে খুব ছোট, তাই না? কিন্তু হ্যাঁ, মানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এর ওজন কিন্তু পাহাড় সম। একদম। একটা মাত্র শব্দ কিভাবে একটা দেশের এত দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বা ধরুন দশকের পর দশক ধরে তিল তিল করে গড়ে ওঠা জোটকে নাড়িয়ে দিতে পারে, সেটাই আজ আমরা বিশ্লেষণ করব। আর সবচেয়ে বড় কথা হলো, সাম্প্রতিক যে জুলাই বিপ্লব হলো, তার মূল চেতনাকেও কিন্তু এই একটা শব্দ একেবারে ভিত্তিমূল থেকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। ঠিক বলেছেন। আমাদের হাতে থাকা একাধিক বিশ্লেষণমূলক প্রবন্ধ আর নোট ঘাটলে দেখা যায়, দৃশ্যমান এই হঠাৎ মন্তব্যের পেছনে আসলে একটা গভীর রাজনৈতিক হিসেব নিকেশ লুকিয়ে আছে। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। অবশ্যই। যারা শুনছেন তাদের একটু মনে করিয়ে দিই যে আজকের এই আলোচনা কিন্তু কোনো নির্দিষ্ট দলের পক্ষে বা বিপক্ষে নয়। আমাদের হাতে থাকা উৎস উপাদানে যেসব তথ্য আছে, আমরা শুধু সেগুলোরই একটা বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করার চেষ্টা করব। সত্যি বলতে এই শব্দটা কোনো সাধারণ গালি বা তাৎক্ষণিক ক্ষোভের প্রকাশ নয়। এটি আসলে একটা সুতীক্ষ্ণ রাজনৈতিক অস্ত্র। যখন রাষ্ট্রের সর্বোচ্চ আইন সভা থেকে এরকম একটা তকমা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছুড়ে দেওয়া হয়, তখন তার কম্পন তো শুধু সংসদের চার দেয়ালে আটকে থাকে না। একদমই না। এটি পুরো দেশের রাজনৈতিক কাঠামো, তৃণমূলের কর্মী এবং ভবিষ্যৎ জোটের রূপরেখার উপর সরাসরি আঘাত হানে। আমরা যে তথ্যগুলো দেখছি, সেখানে একটা বিষয় খুব পরিষ্কার। এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, বরং একটা বড় রাজনৈতিক কৌশলের অংশ। রাইট। আর এই কৌশলের প্রথম চরিত্র হিসেবে যে নামটা সামনে আসছে, তিনি হলেন ফজলুর রহমান। যে আর্টিকেলগুলো নিয়ে আমরা কাজ করছি, সেখানে ওনার রাজনৈতিক ক্যারিয়ারের একটা বড় বৈপরীত্য তুলে ধরা হয়েছে। উনি তো অনেকদিন ধরেই রাজনীতিতে আছেন। হ্যাঁ, দীর্ঘ সময় ধরে আছেন। কিন্তু বলা হচ্ছে তিনি বারবার নিজের রাজনৈতিক অবস্থান, দল এবং নীতি বদলেছেন। মানে বাংলাদেশের রাজনীতিতে সুবিধাবাদী শব্দটির যদি কোনো প্রতিশব্দ তৈরি করতে হয়, তবে অনেকেই হয়তো ওনার নামটাই আগে বলবেন। রাইট। এখন আমার প্রশ্ন হলো, এমন একজন মানুষ যার নিজের কোনো শক্ত আদর্শিক ভিত্তি নেই, তাকে দিয়ে কেন এত বড় একটা তকমা দেওয়ানো হলো সংসদে? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, রাজনীতিতে এই ধরনের চরিত্রদের একটা বিশেষ উপযোগিতা থাকে। মানে কেমন উপযোগিতা? ধরুন, যখন কোনো দল তাদের মিত্র বা প্রতিপক্ষকে সরাসরি আঘাত করতে চায়, কিন্তু নিজেদের শীর্ষ নেতৃত্বের ইমেজটা একদম পরিচ্ছন্ন রাখতে চায়, তখন তারা এই ফজলুর রহমানের মতো চরিত্রদের ব্যবহার করে। এটা অনেকটা প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের মতো আর। ও আচ্ছা।
বুঝতে পারছি। এখানে সবচেয়ে বড় বৈপরীত্যের জায়গাটা খেয়াল করুন। যখন জামায়াতের তৃণমূল পর্যায়ের লক্ষ লক্ষ কর্মী বছরের পর বছর ধরে রাস্তায় গ্রেফতার হচ্ছিল, তাদের নামে একের পর এক গায়েবী মামলা দেয়া হচ্ছিল। হ্যাঁ, এলাকার পর এলাকা তাদের বাড়িঘর ভাঙা হচ্ছিল। ঠিক তখন ফজলুর রহমান কোথায় ছিলেন? তিনি তো তখন নিরাপদ দূরত্বে বসে নিজের আখের গোছাচ্ছিলেন। অথচ আজ তিনি সংসদে দাঁড়িয়ে সেই কর্মীদেরই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। বিষয়টা অনেকটা এমন দাঁড়ায়, যে ব্যক্তি প্রলয়ঙ্করী ঝড়ের সময় নিজের ঘরে দরজা জানালা বন্ধ করে আরামে বসেছিল, সেই এখন রৌদ্রোজ্জ্বল দিনে বাইরে বেরিয়ে এসে অন্যদের সাহসিকতা আর দেশপ্রেমের বিচার করতে বসেছে। দারুণ একটা উপমা দিয়েছেন। এটা শুধু অবাক করার মতোই ব্যাপার নয়, বরং এক ধরনের চরম রাজনৈতিক পরিহাস। সত্যি, যে মানুষটি বিপদের দিনে রাজপথে এক ফোঁটা ঘামও ঝরাননি, তিনি আজ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে অন্যদের কোণঠাসা করছেন। এই জায়গাটিতে একটা গভীর প্রশ্ন সামনে চলে আসে। মুক্তিযুদ্ধের মতো একটা মহান চেতনাকে কি লক্ষ লক্ষ মানুষকে কোণঠাসা করার জন্য ব্যবহার করা যায়? এই প্রশ্নটাই আসলে মূল ভাবনার জায়গা। কারণ মুক্তিযুদ্ধের চেতনা তো হওয়া উচিত ছিল মানুষকে ঐক্যিক হতাশার, কিন্তু খুব একটা পার্থক্য নেই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কারণ এই দুই গোষ্ঠীর মানুষই তো বুঝতে পারছে যে শীর্ষ রাজনীতি তাদের বাস্তবতার সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সোর্স আলোচনার শেষ পর্যায়ে এসে সাধারণ মানুষের এই চরম বাস্তবতার চিত্রটাই তুলে ধরেছে। ওই যে মফস্বলের এক ছোট দোকানদারের গল্পটা, হ্যাঁ, ঠিক ধরেছেন। এই গল্পটা আসলে পুরো বাংলাদেশের অগণিত সাধারণ মানুষের গল্প। মানে সোর্স বলছে, এমন একজন দোকানদার যিনি প্রতিদিন সকালে বেঁচে থাকার তাগিদে দোকান খোলেন আর সারাদিনের হাড় ভাঙা খাটনিতে শেষে রাতে দোকান বন্ধ করেন। তার সাথে তো সরাসরি কোনো দলের সম্পৃক্ততা নেই। না, বাজারে চাল ডালের দাম বাড়ছে, সংসারের খরচ সামলাতে তার হিমশিম অবস্থা। তিনি যখন টিভির পর্দায় দেখেন যে দেশের সর্বোচ্চ আইন প্রণেতারা সংসদে বসে একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন, খাদা ছোড়াছড়ি করছেন, তখন তিনি আসলে কি ভাবেন? তিনি খুব স্পষ্টভাবে বুঝতে পারেন যে এই রাজনৈতিক সার্কাসে তার দোকানের বিক্রি 1 টাকাও বাড়বে না। একদম। মাস শেষে সন্তানের স্কুলের পরীক্ষার ফি জোগাড় হবে না, কিংবা বর্ষায় ফুটো হয়ে যাওয়া বাড়ির ছাদটা তো জাদুমন্ত্রে মেরামত হয়ে যাবে না। সোর্স খুব রূঢ় কিন্তু চরম সত্য একটা কথা বলছে। রাজনীতিবিদরা আসলে কখনোই সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাজনীতি করেন না। তারা রাজনীতি করেন স্রেফ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা এবং নিজেদের আখের গোছানোর জন্য। রাইট। মিত্রকে প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলার এই যে সংস্কৃতি, এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ব্যাধি। সোর্সের বিশ্লেষণ অনুযায়ী ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবেই মিত্রকে দেখা হয়, সমান অংশীদার হিসেবে নয়। রাইট। অতীতে আওয়ামী লীগ ঠিক যেভাবে জাসদ বা অন্যান্য দলগুলোকে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছিল, সোর্স বলছে এখন বিএনপিও যেন জামায়াতকে সেই একইভাবে ছুঁড়ে ফেলার একটা সুদীর্ঘ প্রক্রিয়া শুরু করেছে। এটা একটা অন্তহীন চক্র, বারবার নতুন মোড়কে ফিরে আসে। কিন্তু এখানে একটা সাধারণ প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে, এই চক্রটা ভাঙে না কেন? খুব ভ্যালিড প্রশ্ন। মানে বছরের পর বছর, দশকের পর দশক ধরে দেশের মানুষ একই নাটকের পুনরাবৃত্তি দেখছে, তারপরেও তারা এই প্রতারণার হিসাব মেলায় না কেন? সোর্সের একটা দারুণ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছে। সোর্স বলছে প্রতিটি নির্বাচনের আগে দেশের সাধারণ মানুষের মধ্যে এক অদ্ভুত পলিটিক্যাল অ্যামনেশিয়া বা রাজনৈতিক স্মৃতি ভ্রংশ কাজ করে। হ্যাঁ, ওই যে ভোটের উৎসব শুরু হলেই মানুষ ভাবে, যাক যা হওয়ার হয়েছে, এবার হয়তো বদলাবে। হ্যাঁ, তারা পুরনো সব বেইমানি আর প্রতারণার কথা ভুলে যায়, নতুন করে দেয়া ফাঁকা প্রতিশ্রুতিতে বিশ্বাস করে, আবার সেই পুরনো মুখগুলোকেই ভোট দেয় এবং অবধারিতভাবে নির্বাচন পার হলেই আবার নতুন করে প্রতারিত হয়। এই ভুলে যাওয়াটাই ক্ষমতা লোভী রাজনীতিকদের সবচেয়ে বড় পুঁজি। সত্যি তাই। আর সোর্স তাই আলোচনার একদম শেষে এসে একটা অত্যন্ত জোরালো আহ্বান জানিয়েছে, রাজনৈতিক স্মৃতি ধরে রাখার আহ্বান। সোর্স আমাদের 3টি নির্দিষ্ট ঘটনা মনে রাখতে বলছে। প্রথমত, ফজলুর রহমান সংসদে দাঁড়িয়ে ঠিক কি ভাষায় কাদের আক্রমণ করেছিলেন। দ্বিতীয়ত, বিএনপি নেতৃত্ব সেই সময়ে কিভাবে নীরবতা পালন করে এই আক্রমণকে প্রচ্ছন্ন সমর্থন জুগিয়েছিল। রাইট। এবং তৃতীয়ত, জামায়াতের আমির তার দলের কর্মীদের এত বড় অপমানের জবাবে কতটা আপোষকামী এবং নরম সুরে কথা বলেছিলেন। সোর্স বলছে, আগামী নির্বাচনের আগে ক্ষমতা দখলের স্বার্থে এরা যখন আবার এক মঞ্চে দাঁড়াবে, হাতে হাত মেলাবে, তখন যেন সাধারণ মানুষ আর তৃণমূলের কর্মীরা এই দৃশ্যগুলোর কথা ভুলে না যায়। কারণ